something more constructive which will keep that person focused away from the addiction and also burn a lot of calories. So there are methods যেটা প্যারেন্টসের জানতে হবে। আমি বকাবকি করে কিন্তু কাউকে মোবাইল থেকে সরাতে পারবো না, বা সে ভীষণ আর্গুমেন্টেটিভ হয়ে গেছে তাকে আমি ওখান থেকে সরিয়ে আনতে পারবো না। বাট জেনারেলি বাবা মারা তাই করেন। যেটা হয়, we are all human beings, এবং আমি এটা বলি no parent should feel guilty about this। কেন আমি তো আর 10টা বাচ্চা মানুষ করে এটা 11তম করছি না, আমিও শিখছি অ্যাজ আই এম গ্রোয়িং, অ্যান্ড আই এম গ্রোয়িং আপ অ্যাজ আ প্যারেন্ট। প্রথম আমি একটা 2 বছরের বাচ্চাকে হ্যান্ডেল করছিলাম, যা বলছি সব করছে, রোল প্লে করছে, সে জাস্ট আমাকে ইমিটেট করছে, আমি বাংলা বলছি সে বাংলা শিখে গেল। সো দিস ইজ দ্য ডিগ্রি অফ ইমিটেশন। কিন্তু ওয়েন আই এম এন্টারিং অ্যাডোলেসেন্স, তাকে আমি যা বলবো সে কিন্তু একটা ফিল্টারের মাধ্যমে সেই কথাগুলো ছেঁকে নিয়ে তারপরে সে অ্যাকসেপ্ট করবে। সো আমারও তো রিয়াকশন সেই মতন হতে হবে, বিকজ আই অ্যাম নাও ডিলিং উইথ অ্যান পোটেনশিয়াল অ্যাডাল্ট। তাকে আমাকে বিবেচনাও শেখাতে হবে। আমি তাকে ভুল বলতেই পারি যে তুমি এটা যেটা করছো এটা সঠিক নয়, কিন্তু রাদার দেন বিইং ইন দ্য ফেস, ইফ আই ক্যান গো, একটা ধরুন আর্গুমেন্ট চলছে, লেট দ্যাট পারসন এক্সপ্রেস, যা বলছে বলুক রাগের মাথায়, ডোন্ট কাউন্টার, শান্ত হোক, পরে সেটা নিয়ে আলোচনা করো। হোয়াট ট্রিগার্ড, কেন তুমি এত রেগে গেলে, আমি কি কিছু বলেছিলাম বা করেছিলাম যার জন্য তুমি এত রেগে গেলে? যদি তা হয় আমি সেটা নিজেকে কন্ট্রোল করব, তারপরে উই ক্যান গ্র্যাজুয়ালি স্পিক টু দ্য পারসন। এই যে ধরুন মেন্টাল হেলথ নিয়ে আমরা কথা বলছি অ্যাডোলেসেন্সে, ধরুন বাবা মা সেটা ঠিক মতো খেয়াল করতে পারলো না, হয়তো আমরা বিভিন্ন মানে জায়গা থেকে তো সব উঠে আসে বাচ্চারা, তো বিভিন্ন তাদের পারিবারিক গঠন বা তাদের অর্থনৈতিক অবস্থা, এইটা যদি ওই বয়সে ইগনোর করা হয় তাহলে বড় হয়ে সেটা কতটা ফ্যাক্টর হতে পারে? কথাটা ওখানেই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইগনোরই হয়। এবং তুমি হয়তো দেখেছো আমাদের সমাজে একটা বিশাল স্টিগমা রয়েছে অ্যাবাউট মেন্টাল হেলথ ইস্যুস। One of the reasons is they have reached a point of no return by the time সেটা অ্যাডাল্টহুডে রেকগনাইজড হচ্ছে। সো যেহেতু তখন আমি আর ব্রেনটাকে মোল্ড করতে পারবো না, আমার ব্রেনটা অনেকটা ফিক্সড হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, দের ইজ নো মোর ফ্লেক্সিবিলিটি, তার জন্য তখন ফিরে আসাটা বিকামস দ্যাট মাচ মোর ডিফিকাল্ট। ইম্পসিবল নয়, কিন্তু যত দেরিতেই হোক বার্তাটা যেন যায় যে যদি আমি এইটুকু অ্যাডমিশন করতে পারি যে হ্যাঁ আমার একটা প্রবলেম আছে, দ্যাট ইজ হাফ দ্য প্রবলেম সলভড। সো আমার অনুরোধ হবে বাবা মায়েদের কাছে, তার মনে হতেই পারে আমার বাচ্চাটা দুষ্টুমি করছে, আমার বাচ্চাটা খারাপ সঙ্গে পড়েছে, আমার বাচ্চাটা স্কুলটা ভালো নয় সেই জন্য সে পারফর্ম করতে পারছে না। প্যারেন্টসেরও তো একটা সেলফ ডিফেন্স থাকে, মনে হতেই পারে, অ্যান্ড মেবি দে আর রাইট ইন মোস্ট কেসেস, কিন্তু তাও if it is affecting the day-to-day life of the child, if it is affecting the academic performance of the child, please approach your pediatrician. সেও তো ছোটোবেলার থেকে আপনার বাচ্চাকে দেখছে, সে কিন্তু ঠিক আঁচ করতে পারবে যে এর কোনো মানসিক সমস্যা হচ্ছে কি হচ্ছে না। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সাডেন কোনো সমস্যা একটা পরিবারে হলো, সেখান থেকে সেটা বাচ্চাটাকে এফেক্ট করবে, কতটা এফেক্ট করবে, এবং তখন সেই বাচ্চাটাকে কীভাবে টেক কেয়ার করা উচিত? দেখো, এটা আমরা প্রত্যেকেই কোভিডের মধ্যে দিয়ে গেছি। আজ ধরো 2022 থেকে লকডাউনে আছে, কিন্তু না, তার মধ্যে উই হ্যাড the experience of children losing parents, grandparents, so they had to face death in the middle of the pandemic. এবার এইগুলো কিন্তু দৈনন্দিন লাইফে হয়। বহু বাচ্চারা ভীষণ ক্লোজ থাকে উইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, যেহেতু প্যারেন্টস আর ওয়ার্কিং, সো সেখানে ওদের আত্মীয়তাটা কিন্তু গ্র্যান্ড প্যারেন্টসের সাথেই। সেখানে একটা যদি কিছু ভেঙে গেল, কোনো একটা ডেথ হলো, ওদের মধ্যে প্রচণ্ড ট্রমা হয়, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় পোস্ট ট্রমাটিক স্ট্রেস বলি। এবার এই পোস্ট ট্রমাটিক স্ট্রেসটা আমার বা তোমার হলে আমরা ইদার কাঁদবো বা আমরা বলবো
কিংবা আমি হয়তো একটু চুপ করে রইলাম, বাট আই এম ইন কন্ট্রোল অফ মাই সেলফ। বাচ্চা কিন্তু ঠিক প্রসেস করতে পারে না যে মানুষটাকে রোজ দেখছিল হঠাৎ করে সে কোথায় গেল। বাবা মাও তাকে ভোলাবার চেষ্টা করছে, সে তারা হয়ে গেছে বা সে এমন জায়গায় গেছে যেখান থেকে বহুদিন সে আসবে না। সো এই যে কথাগুলো বলা হচ্ছে ও কিন্তু প্রসেস করতে পারছে না। সো এইরকম একটা ট্রমা দেখলে one of the first things that we should do with a child is try to make the child aware of reality as soon as possible. It may not be sudden. হ্যাঁ, মানে it may not be sudden, কিন্তু in a stepwise manner, in a graded manner, in a layered manner তাকে কিন্তু বাস্তবের সাথে মিলিয়ে দিতে হবে। দ্বিতীয়ত তার কিন্তু প্রতিদিনের টাইম টেবিলটা কিন্তু দেখতে হবে। তার টাইম টেবিলের মধ্যে যদি অত্যাধিক অবকাশের সময় হয় তখন কিন্তু ওর পক্ষে ডিল করাটা ডিফিকাল্ট হয়। কিন্তু ওই সময় আমি বাচ্চাকে কিছু ক্রিয়েটিভ কাজ বা কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ব্যস্ত রাখতে পারলাম, বাচ্চাটা আস্তে আস্তে করতে শিখবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, ফ্যামিলি শুড নট বি dismissive of a child's emotions. একটা বাচ্চার দাদু মারা গেছে, ঠাকুমা মারা গেছে, তার একটা দুঃখ হচ্ছে, we must encourage them to cry, we must encourage them, ওদেরকে আমরা সাহস দিই যে তোমার যা বলার তুমি বলো, তুমি এই মানুষটাকে আর আগামী দিনে দেখতে পাবে না, এটা বলাটা খুব দরকার। তার প্রথমবার ধাক্কা লাগবে, আঘাত লাগবে, কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু সয়ে যাবে, কোপ আপ করে নেবে। আর এই যে ধরুন জয়েন্ট ফ্যামিলিতে এখন নেই, নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে প্রচুর সমস্যা। সব থেকে বড় সমস্যা হচ্ছে বাবা মার মধ্যে সম্পর্কের সমস্যা, বাচ্চাকে তো এফেক্ট করে। হ্যাঁ, এইখানে দুজন বাবা মা দেয়ার মানে তারা ঠিক করেছে তারা সেপারেট হবে, বাচ্চার উপর কি এফেক্ট হচ্ছে তারা জানে, কিন্তু তাদের সেপারেট হতেই হবে। সেই পরিস্থিতিতে বাচ্চাকে কি দেবে? খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছো। হ্যাঁ, এবং এবং যত দিন গেছে যত এটা বাড়ছে। হ্যাঁ, এবার হ্যাঁ একটা দিক হচ্ছে যে দুটো মানুষ একসাথে থাকতে পারছে না, একসাথে থাকলে বরঞ্চ খটোমটো লাগছে, বাড়ির পরিবেশটা ভালো থাকছে না, আলাদা হয়ে গিয়ে ইন দেয়ার ওন ওয়েজ উইথাউট দ্য ডেইলি ফ্রিকশন তারা কিন্তু বাচ্চাদের বেশ ভালো দেখাশোনা করতে পারছে। কিন্তু এখানে একটাই কথা বলার, যে আমার নিজস্ব যাই সমস্যা হচ্ছে আমি তার জন্য আলাদা হতে চাইছি, কিন্তু যে জায়গাটা আলাদা হবে না সেটা হচ্ছে আমার সন্তানের ভবিষ্যৎ এবং ওর জন্য আমার ভালোবাসা, বা ওর জন্য আমি যেরকমভাবে ওকে বড় করতে চেয়েছি সেখানে মানুষ একটু চেষ্টা করলেই একটা মিল খুঁজে পাবে। কোনো বাবা মা তো চাইবে না যে আমি আমার বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে যাব, হয়, কিন্তু দ্যাট ইজ দি এক্সেপশন রাদার দ্যান দ্য রুল। সো এইরকম পরিস্থিতিতে যেখানে সমাজ পাল্টাচ্ছে, যেখানে কিনা এই সো কল্ড ম্যারিটাল রিলেশনশিপস আর নট পারমানেন্ট এনিমোর, সেখানে কিন্তু rearing of the child with quality time for the child as a couple সেটা কিন্তু আমাকে বাচ্চাকে দিতে হবে। যত সে বয়স বাড়ছে, যখন সে বুঝতে শিখছে, তখনও কিন্তু we mustn't give them any confusing signals। মানে স্যার আপনি বলতে চাইছেন যে এই বাচ্চাটিকে তখনই বুঝিয়ে দেওয়া উচিত বাবা মা কেন আলাদা হচ্ছে, কোন রাউন্ডে? সব কিছুরই একটা বয়স আছে গো। হ্যাঁ, আমি যদি ধরো তোমাকে 10 বছর বয়সে ডাক্তারি পড়াতে বসি, তুমি তো পারবে না। হ্যাঁ, সো আমাকে বোঝাতে হবে, এবং শুধু তাই নয়, একটা মানসিক প্রস্তুতি লাগে। এবার সেই বাচ্চাটা যদি যখন থেকে সে বড় হচ্ছে, সে যদি দেখে যতই বাবা মায়ের মধ্যে পার্থক্য থাকুক, বিচ্ছেদ থাকুক, when it comes to me এবং আমার কে বড় করা, সেখানে কিন্তু এদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না, সেখানে সে কিন্তু আস্তে আস্তে অ্যাপ্রিসিয়েট করতে পারবে। যখন সে নিজে অ্যাডোলেসেন্সে ঢুকবে যে এরা কেন আলাদা হয়েছে, বা আলাদা হয়ে যে একটা ভালো জিনিস হয়েছে যে রোজগারের ফ্রিকশন থেকে ওর বড় হওয়াটা
রক্ষা পেয়েছে। কিন্তু এইগুলো অবভিয়াসলি দেখো, আমি যদি দুজনের কথা বলি, দুজনকে কিন্তু সিভিলিটিটা মেনটেন করতে হবে। আমরা যেটা নিয়ে চিন্তিত থাকি বা যেটা নিয়ে তোমার মূল প্রশ্ন, সেটা হচ্ছে যে বিচ্ছেদ হচ্ছে মানেই ঝগড়াঝাটি হচ্ছে, এমন তুমুল ঝগড়াঝাটি হচ্ছে যে কোনো হুঁশ থাকছে না যে বাড়িতে একটা বাচ্চা আছে, যে এটাকে দেখছে, যেটাকে বুঝতে পারছে না। সো ওই জায়গাটায় যদি আমরা উন্নত মনে করি নিজেকে, আমার রাইট আছে বিচ্ছেদের, কিন্তু সেখানে রেসপন্সিবিলিটিও আছে, সেই বিচ্ছেদটা যেন সিভিলাইজড হয়। সেটা যেন এমন না হয় যে আমি বাচ্চার সামনেই আমার যাবতীয় বিবাদ, যাবতীয় মতের পার্থক্য ওর সামনে, ওর উপর দিয়ে চালাই। সেই রেসপন্সিবিলিটিটা যদি আমি নিতে পারি, only then I will do justice to my child. এটা তো গেল স্যার সাধারণ বাচ্চাদের কথা। এবার ধরুন যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন যে সমস্ত বাচ্চারা, কেউ অটিজমের শিকার হচ্ছে, কেউ তার তো অন্য কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে তাদের মেন্টাল হেলথটা ঠিকঠাক রাখার কী ধরনের পদ্ধতি? I must compliment you for the range of questions, হ্যাঁ, কেননা এই প্রত্যেকটাই এখন মেবি না, you should know that everything is a chapter, ঠিক আছে? এবং অ্যাডোলেসেন্ট উইথ স্পেশাল নিডস, এটা কিন্তু সত্যি ইজ আ চ্যাপ্টার, যেখানে কি না আমি জানি যে এই বাচ্চাটা নিজের এনভায়রনমেন্টের সাথে রিয়্যাক্ট করতে পারছে না, তার সোশ্যালাইজেশন ক্যাপাবিলিটি কম, তার কথা বলার ক্ষমতা কম, বা কিছু একটা বাই বার্থ সমস্যা আছে যার জন্য তার মানসিক বিকাশটা হতে পারেনি। এদেরকে আমরা কি করে সোসাইটিতে মেনে নেব, বা কি করে এদেরকে আমরা এগিয়ে যাওয়ার একটা জায়গা দেব? সো এবং আরও কিছু মেন্টাল হেলথ ইস্যুস থেকে তাকে রক্ষা করবে। এবার আমাদের এটা ভুললে চলবে না, অভিভাবক হিসেবে, ডাক্তার হিসেবে, বা ইভেন অ্যাজ আ সোসাইটি, যে বাচ্চাটা আদারওয়াইজ বয়ঃসন্ধিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, এই বাচ্চাগুলোও কিন্তু যায়, ওদেরও রাগ উৎপন্ন হয়, ওদেরও একটা স্বনির্ভরতা, নিজের কাজ নিজে করার একটা ইচ্ছে, বা একটা ভালো জামা পরার ইচ্ছে, বা কাউকে এত ভালো লাগলো সেটা বলার ইচ্ছে তাদের মধ্যেও কিন্তু থাকে। এবার যেটা থাকে সেটা অনেক সময় প্রকাশ পায় অফ ফ্রাস্ট্রেশন, বলতে পারছে না, মুখে কথাটা আসছে, আমি মুখে বলতে পারছি না। তো সেই জায়গাগুলোতে কিন্তু যদি আমাদের একটু শিক্ষা থাকে, আমাদের একটু ট্রেনিং থাকে, এবং এখানেই কিন্তু যখন আমরা স্পেশাল চিলড্রেনদের কথা বলি, ওখানেও বাবা মাকে নিশ্চয়ই খুব কঠিন, কিন্তু শিখতে হবে যে তার বাচ্চা মৌখিকভাবে যতটা বলছে তার থেকে বেশি তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে, তার এক্সপ্রেশন কি বলছে, সেইটা নিজেকে শেখানো। সেখানে যদি আমরা ভাবি যে ওর এইসব চিন্তাধারা আসছে কি করে, এটা কিন্তু ইজ নট আ সাইন যে আমি নিজেকে এডুকেট করে রেখেছি। যেটা আমার বেসিক ইনস্টিংক্ট, খিদে পাওয়া, ওয়াশরুম যাওয়া, অল বেসিক ইনস্টিংক্টস কিন্তু এদের মধ্যেও কিন্তু উৎপন্ন হবে, এবং আমাকে ওদেরকে হ্যান্ডেল করতে হবে। সো ট্রেনিং অফ কেয়ার গিভার্স ভীষণ ইম্পর্টেন্ট। আলাদাভাবে ওদের জন্য সেশনস তৈরি করা, বাবা মা যেন রেকগনাইজ করে যে এই বাচ্চাটার যা দাড়ি গোঁফ গজিয়েছে, সে কিন্তু তার কিছু নিডস আছে যেটা আমাকে আলাদাভাবে ওর সাথে কথা বলতে হবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে, বাই এডুকেটিং আওয়ারসেলভস অ্যাজ কেয়ার গিভার্স ক্যান বি টেক কেয়ার অফ দিস চিলড্রেন। তো স্যার, এই যে ধরুন আমার আরেকটা প্রশ্ন এই সময় মাথায় আসছে, সেটা হচ্ছে ধরুন আমার বাড়ির পরিবেশ সব কিছু ঠিকঠাক আছে, আমার বাড়িতে সবার সঙ্গে সবার ভালো সম্পর্ক আছে, তবুও আমার বাচ্চার মেন্টাল হেলথ ইস্যু হচ্ছে, সেটা কেন হবে? দেখো, মানুষ কিন্তু ইজ আ সোশ্যাল অ্যানিমাল, তাই না? সে কিন্তু তার পরিবারের মধ্যে, মানে রাদার আমি এটা প্রশ্ন করতে পারি যে তাহলেও কি মেন্টাল হেলথ ইস্যু হবে? হতেই পারে, হ্যাঁ, ঠিক আছে। আজকে ধরো আমার 7 কুলে কারোর কোনো দিন ডায়াবেটিস হয়নি, তাই বলে কি আমার ডায়াবেটিস হবে না? হতেই পারে। আমার যদি একটা ইরাটিক লাইফস্টাইল থাকে, আমি যদি কোনো ডিসিপ্লিন না মেনটেন করি, সেখানে হতেই পারে।
এবার অ্যাজ আ পেরেন্ট আমি হয়তো আমার পরিবারের পরিবেশটা খুব সঠিক রাখছি, কিন্তু আমার বাচ্চা তো আরও জায়গায় বেরোচ্ছে। আমার বাচ্চা যেমন বাইরে বেরোলে সর্দি কাশি জ্বর হতে পারে, তার তো অন্য অন্য টেম্পটেশনসগুলোও হতে পারে, এবং ওর এবিলিটি টু রেজিস্ট টেম্পটেশন কিন্তু কম, কেন সে সবে তার র ইমোশনসগুলো ফিল করছে। সে স্কুলে একটা সাবস্টেন্স অ্যাবিউজের শিকার হতে পারে, সে বিকজ অফ দ্য কোম্পানি দ্যাট দ্য চাইল্ড হ্যাজ ইন স্কুল কেটে সিনেমা দেখতে শুরু করতে করতে খারাপ সিনেমার দিকে চলে যেতে পারে। এখন তো দে ডোন্ট হ্যাভ টু গো টু আ সিনেমা হল, ইট ইজ অ্যাভেলেবল ইন ফ্রন্ট অফ দেম। সো এই যে জিনিসগুলো হওয়া পুরোপুরি বাড়ির পরিবেশের উপর সবসময় নির্ভর করে না। আমাকে মনে রাখতে হবে আমার বাচ্চা কোথায় কোথায় এক্সপোজড হচ্ছে। যেমন বাইরে বেরোলে সর্দি কাশি হতে পারে, পেট খারাপ হতে পারে, বাইরের খাবার খেলে আমি অসুস্থ হতে পারি, বাইরের পরিবেশও আমার কিন্তু অংশ, সেখান থেকে আমার মেন্টাল হেলথ ইস্যুসও কিন্তু হতে পারে। সো ইফ আই অ্যাম আ পেরেন্ট যে কিনা ইজ অ্যাওয়্যার যে এটা হতে পারে, even if I keep the home environment perfectly healthy, I will explore myself. আমি খেয়াল রাখবো যে স্কুলে কীরকম পরিবেশ, ও কাদের সাথে মিশছে। এবং এখানে আমি আমার পেশেন্টসদের ভীষণ বলি, মানে এখানে কোনো স্পেসিফিক প্রিকশন নেই। প্রিকশন তো নেই। তুমি কি প্রিকশন নিয়ে তোমার সর্দি বা কাশি আটকাতে পারবে? ইট ইজ নট পসিবল। ঠিক আছে, আমার বাচ্চার সঙ্গে খুব ভালো ব্যবহার করলে যে বাচ্চার মেন্টাল হেলথ ভালো হবে সবসময় নয়, অন্য কেউ হয়তো খারাপ ব্যবহার করলো, কিংবা এমন একটা পরিস্থিতি হলো ওর কোনো সহপাঠী ওর সাথে খারাপ ব্যবহার করলো। অনেক সময় যেহেতু ও অ্যাডভার্সিটিটা বাড়িতে ফেস করেনি, ও জানে না কেউ ওকে একটা খারাপ কথা বললো, ওর কি উল্টে খারাপ বলা উচিত নাকি চুপ করে থাকা উচিত। সো এই যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে ও যাচ্ছে, ইট ইজ আ লার্নিং প্রসেস, কিন্তু যেহেতু ওর কাছে জানা নেই কোনটা সঠিক পথ, সেই জন্য সে বিপথে যেতেই পারে। আমাদের স্যার অনেক সোশ্যাল ট্যাবু আছে, বিশেষ করে ধরুন আমরা তো বড়রা যদি কাউন্সিলিং করার কথা বলে ঠিক আছে, বড়দের কাউন্সিলিং হচ্ছে, কিন্তু একটা বাচ্চা তাকে কাউন্সিলিং করা, বাবা মা আকাশ থেকে পড়ে। তো এই জিনিসগুলো কতখানি প্রাসঙ্গিক এখন এবং কতটা করা জরুরি, সেটা যদি একটু আপনি বাবা মাদের বলেন। দেখুন, বাবা মা বা অভিভাবক হিসেবে আমরা সবসময় সচেতন থাকছি যে আমার বাচ্চার যেটা সার্বিক গঠন হচ্ছে, মানসিক এবং শারীরিক। আমরা তো WHO ডেফিনিশন আজকে নয়, যবের থেকে WHO হয়েছে তখন থেকে শেখানো হচ্ছে দ্যাট হেলথ ইজ, নিশ্চয়ই এরকম বহু বাচ্চাই আসে। হ্যাঁ, তো এটাকে আমরা বলি, সেটাই বুঝি যেগুলোতে আমরা দেখছি যে সিমটমস আসছে, মাথা ব্যথা, পেট ব্যথা, গা হাত পায়ে ব্যথা, অথচ তার কোনো শারীরিক বেসিস নেই। এটাকে ডাক্তারি ভাষায় আমরা সোমাটাইজেশন বলি, যেখানে কিনা ওরা একটা শারীরিক সিমটম বলছে যার কিন্তু কোনো কারণ নেই। সেখানে মনটাকে কিন্তু একবার নক করতে হবে, দেখতে হবে যে তার কোথাও সমস্যা হচ্ছে কিনা, বাড়িতে, স্কুলে, পারিপার্শ্বিকে, পাড়ায়। সো এই জায়গাগুলো যতক্ষণ না আমরা এক্সপ্লোর করব, বা তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে যেটা আগের ইন্টারেস্ট ছিল সেটা ঠিক হচ্ছে কিনা, তার স্লিপ হাইজিনটা ঠিক আছে কিনা, সব কাউন্সিলিংয়ের বিষয়। বিকজ কাউন্সিলিং প্রথম পদক্ষেপ হচ্ছে মোটিভেশনাল কাউন্সিলিং। মোটিভেশনাল কাউন্সিলিং মানে পেশেন্ট যখনই কাউন্সিলিংয়ের জন্য এনিবডি ইজ আ ক্যান্ডিডেট, প্রথম স্টেপ হচ্ছে প্রি মোটিভেশনাল স্টেজ। সে প্রস্তুতি নয় কাউন্সিল হতে, তা সেখানে কিন্তু অল আওয়ার অ্যাটেম্পটস আর তাকে রিয়েলাইজ করানো দ্যাট সামথিং ইজ গোয়িং রং করে, তারপরে তাকে আস্তে আস্তে মোটিভেট করা টু কাম ফর কাউন্সিলিং। এবং এখানে কিন্তু মোটিভেশন অফ দ্য পেরেন্টস ইজ দ্য ফার্স্ট স্টেপ বিফোর উই মোটিভেট দ্য চিলড্রেন। সো মোটিভেশন অফ দ্য পেরেন্টস, যে ওদের পেরেন্টিং স্টাইলটা চেঞ্জ করতে হবে, ওদেরকে রেকগনাইজ করতে হবে যে বাচ্চা ওদের বড় হয়ে গেছে, তাদের একটা ইন্ডিপেন্ডেন্স এসছে। এই জিনিসটা যতক্ষণ না একটা প্যারেন্ট রেকগনাইজ করছে, তাকে মোটিভেট করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা এখন টেকনোলজির যুগে আছি, এত কিছু আমরা শিখছি, এখন এআইও এসে গেছে, কিন্তু কোথাও যেন আমার মনে হয় আমাদের সমস্যাগুলো আমাদের কিছু কিন্তু ছাড়েনি। আর এই সমস্যাগুলো এমনই একটা সমস্যা যেগুলো প্রযুক্তি দিয়ে
ঠিক করা যায় না, বিশেষ করে যখন আমরা কথা বলছি মেন্টাল হেলথ নিয়ে। বিষয়টা তো অনেক বড়, আর আজকে আমাদের হাতে সময় ভীষণ কম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের শেষ করতেই হচ্ছে, তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আপনারা আমাদের জানাতে পারেন, আজকাল ডকিংয়ে জানাতে পারেন। আবার আমরা স্যারের সঙ্গে বসবো আপনাদের প্রশ্ন নিয়ে। নমস্কার।